শিশুরা কথা বলে না, এই কথা বলে না কেন? কেউ যদি কানে কম শোনে তার মানে কথা নাও বলতে পারে। কেউ যদি ব্রেনের কোনো অসুবিধা থাকে সেখানে প্রতি উত্তর তৈরি না হলে কথা নাও বলতে পারে। কথার স্বাভাবিক বিকাশ হচ্ছে একটা বাচ্চা 6 মাসে কিছু আধো বলেই বলবে। আধো বলি মানে বাবা, দাদা, দাদা, দা, বাবা, বাবা, এটাকে বলে বাবলিং সাউন্ড। এবং 1 বছর বয়সে এসে এই কথাগুলাই বাবা বাবা বলতে বলতে বাবা, দাদা দাদা বলতে বলতে দাদা। এখনকার শিশুরা অনেক বেশি স্ক্রিন আসক্ত, এটাও কি কথা দেরিতে বলার একটা কারণ? টিভি মোবাইলের মধ্যে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ থাকে, বাংলা, ইংলিশ, হিন্দি, অনেকগুলো ল্যাঙ্গুয়েজ থাকে। তো মাল্টিপল ল্যাঙ্গুয়েজে যে বাচ্চার কথা বলতে দেরি করে। প্রথম 3 বছর বয়সে একটা বাচ্চা যে স্থানে থাকে সেই স্থানের ল্যাঙ্গুয়েজটা আসে, সেই মায়ের ল্যাঙ্গুয়েজটা আসে। কিন্তু কোনো কারণে যদি মায়ের কাছ থেকে কথাগুলো না এসে মোবাইলের কাছ থেকে অথবা টিভি স্ক্রিন থেকে কথা আসে, তখন কথাগুলো স্বাভাবিক কথা থাকে না। প্রকৃতি এবং পরিবেশের সাথে বাচ্চার যে ইন্টারাকশন, সেই ইন্টারাকশন থেকে একটা বাচ্চার ডেভেলপমেন্ট হয়, কথার বিকাশ হয়। তো সেই বিকাশটা না হয়ে যদি এই মোবাইল, টিভি এবং বাচ্চা আসক্ত থাকে, তাইলে মোবাইলটা কথা বললেও বাচ্চা আর কথা বলে না। দর্শক, জেএমআই গ্রুপ প্রেজেন্স টিভিএস ভালো থাকুন আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি তাওসিয়া তাজনিম। আমাদের আজকের আলোচনার বিষয় শিশুর দেরিতে কথা বলার সমস্যা। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন ডাক্তার গোপেন কুমার কুন্ডু, অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান, শিশু নিউরোলজি বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। ধন্যবাদ আপনাকে। স্যার, এখন প্রায় শোনা যায় যে শিশুরা কথা বলে না, এই কথা বলে না কেন, এর কারণ কি? আসলে কথা বলার কতগুলো ব্যবস্থা, যেটা অনেক কারণেই শিশু কথা নাও বলতে পারে। তো কথা বলার নর্মাল যে ব্যবস্থা, সেই ব্যবস্থাটা হচ্ছে প্রথমে একটা কথা যদি একটা কনভারসেশনে যায় শিশু, তাহলে এই শিশুর প্রথমেই কানে শুনতে হবে। কানে শোনার পরে এই শব্দগুলা কান থেকে ব্রেনের মধ্যে চলে যায় অডিটরি নার্ভ দিয়ে। এখানে ব্রেনের মধ্যে একটা এই কথার একটা প্রতি উত্তর তৈরি হয়। তারপরে এই কথাগুলা মুখ দিয়ে বা ভোকাল কর্ড এবং জিহ্বা দিয়ে একটা বাচ্চা বলে। তো এই পাথয়ের কোথাও যদি কোনো অসুবিধা থাকে তাহলে বাচ্চা কথা বলতে নাও পারে। মানে কানে শোনার সমস্যা একটা যদি থাকে, কেউ যদি কানে কম শোনে তার মানে কথা নাও বলতে পারে। কেউ যদি ব্রেনের কোনো অসুবিধা থাকে সেখানে প্রতি উত্তর তৈরি না হলে কথা নাও বলতে পারে। অথবা কথা যেখান থেকে ফাইনালি কথাটা ভোকাল কর্ড এবং জিহ্বা দিয়ে যেটা কথাটা বের হয়, সেই পথে যদি কোনো অসুবিধা থাকে তাইলেও কথা নাও বলতে পারে। তো সেই জন্যে প্রথমেই কথা যদি কোনো বাচ্চা না বলে, কথা না বলা এবং কথা দেরিতে বলা দুইটা কিন্তু তফাৎ আছে। একটা নর্মাল এই পথে যদি কোথাও কোনো অসুবিধা থাকে তাহলে কথা নাও বলতে পারে। সেই জন্য প্রথমেই যদি কথা কোনো বাচ্চা বলছে না, তখন একজন শিশুরোগ বিশেষজ্ঞকে দেখিয়ে কোথায় অসুবিধা সেটা কিন্তু দেখিতে হবে। প্রয়োজন হলে সেখানে একটা শিশুদের একজন কানের ডাক্তার, নাক কান গলার বিশেষজ্ঞকে দেখায় চেক করতে হবে, তারপরে ব্যবস্থা। তবে একটা ব্যাপার হচ্ছে যে কথার যে স্বাভাবিক বিকাশটা, কথার স্বাভাবিক বিকাশ হচ্ছে একটা বাচ্চা 6 মাসে কিছু আধো বলেই বলবে। আধো বলি মানে বাবা, দাদা, দাদা, দা, বাবা, বাবা, এটাকে বলে বাবলিং সাউন্ড। এই সাউন্ড শুরু করে 6 মাস থেকে 7 মাসে, এবং 1 বছর বয়সে এসে এই কথাগুলাই বাবা বাবা বলতে বলতে বাবা, দাদা দাদা বলতে বলতে দাদা, মামা মামা বলতে বলতে মা, এভাবে করে একটা ফুল একটা ওয়ার্ড চলে আসবে, একটা ফ্যামিলিয়াল ওয়ার্ড, যে 10টা ফ্যামিলিয়াল ওয়ার্ড, বাবা, দাদা, মামা, এগুলো বলতে শুরু করে 1 বছর বয়সে। আচ্ছা, এই কথাগুলো থেকেই এক পর্যায়ে যে কথা যখন বাড়তে থাকে, শব্দ ভান্ডার বাড়তে থাকে, তারপরে 15 থেকে 18 মাসের সময় এই কথাগুলো জোড়া লাগানো শুরু করে। আমি খাবো 2 বছর, এই আমি ভাত খাবো 3 বছর, 2 বছরে 2টা ওয়ার্ডকে একসাথে করে, 3 বছরে এসে এই 3টা ওয়ার্ডকে একসাথে করে একটা সেন্টেন্স। এক পর্যায়ে যায় 3 বছরে বাচ্চা রাইমস বলতে শিখে, ছোট ছোট সরা বলতে শিখে, মানে জনি জনি, ইয়েস পাপা, আতা গাছে তোতা পাখি, এইভাবে করে কথা বলতে। তাহলে কি এই বয়সের মধ্যে এই শব্দগুলো বা এই বাক্যগুলো না বললে সেটাকে আমরা দেরিতে কথা বলা? অবশ্যই। আমরা যেটা বললাম যে কোনো বাচ্চা যদি 2 বছরে যে 2টা ওয়ার্ডকে একসাথে করবে, কিন্তু দেখা গেল 2 বছরে 1টা 2টা বাবা, দাদা, ফ্যামিলিয়াল ওয়ার্ড বলছে,
তাহলে তো একটু দেরিতেই হলো। আর যদি একবার কথাতে দেরি হয়ে যায় তাহলে কিন্তু সে রাইমস বলতে দেরি হবে, তাহলে কিন্তু সে প্লে গ্রুপে স্কুলে যেতে দেরি হবে। তাহলে কি বিকাশটাও বাধাগ্রস্ত আমি হচ্ছে? যেটা বললাম সেইটাই হচ্ছে শিশুদের বিকাশ। এই রকম ঘটনা যদি ঘটে যে 1 বছরে যে কথাবার্তা বলার কথা বললাম, 2 বছরে যে ওয়ার্ডগুলা বলতে বললাম, দুইটা ওয়ার্ডকে একসাথে করতে বললাম সেটা যদি না বলে, 3 বছরে যদি রাইমস বলতে না শিখে, তাইলে বুঝতে হবে যে শিশুদের বিকাশে কোনো অসুবিধা হচ্ছে। কথা আসছে কিন্তু কথাটা সেভাবে করে আসছে না, কথা আসলো ওয়ার্ডগুলা স্পষ্ট না, কথা আসছে কথার মধ্যে মিক্সিং ওয়ার্ড, আবার অনেকে অর্থপূর্ণ শব্দ না বলে যে কথাটা দরকার নাই সেটা বলছে। সেই জন্য তখন বুঝতে হবে যে শিশুর বিকাশে কোথাও অসুবিধা হচ্ছে। আচ্ছা, তাহলে আসলে কি করতে হবে? অভিভাবকরা কখন চিকিৎসকের কাছে যাবেন? যদি এরকম মনে হয়, আপনি জানেন যে প্রথম 3 বছর বয়সে একটা শিশুর বিকাশটা, মোস্ট অফ দ্য বিকাশ, শিশুর বিকাশ যেটা বললাম বা ইংলিশে এই কথাগুলো, শিশুর ব্রেনের বিকাশের পাশে ওইটাকে বলে চাইল্ড ডেভেলপমেন্ট। এই চাইল্ড ডেভেলপমেন্টটা প্রথম 5 বছরে হয়, কিন্তু 3 বছরটাই ম্যাক্সিমামটা হয়। তাহলে এই কথার বিকাশও প্রথম 3 বছরে ম্যাক্সিমামটা হবে। তো সেই কারণে প্রথম 3 বছরে যদি কোনো বাচ্চা এরকম যে দুইটা ওয়ার্ডকে একসাথে করে ছোট সেন্টেন্স তৈরি করা অথবা রাইমস বলছে না, তাইলে অবশ্যই 3 বছরের মধ্যে মাদেরকে কোনো চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। কারণ হচ্ছে কথার দেরি যদি 3 বছরের মধ্যে এটা ক্লিয়ার না করা যায়, ম্যাক্সিমাম কথাটার মানে কিছু জড়তা রয়ে যায়। তাহলে চিকিৎসকের কাছে গেলে আসলে চিকিৎসাটা কি? চিকিৎসকের কাছে যাওয়া শুধু চিকিৎসার জন্য না, চিকিৎসক এট ফার্স্টে আইডেন্টিফাই করবে যে তার অসুবিধা কোথায়। আমাদের বললাম যে কানে যদি কোনো অসুবিধা থাকে, কানে যদি শুনতে না পায় তাইলেও কথা আসে না, তাহলে কানে যে শুনতে পাচ্ছে সেটা আইডেন্টিফাই করবে চিকিৎসক। কানে যদি শুনতে পায় তাহলে ব্রেনের মধ্যে যে কিছু রোগের কারণেও বাচ্চা কথা বলে না, যেমন ধরেন অটিজমে এটা ব্রেনের মধ্যে সমস্যা, অটিজম হতে পারে, সেরেব্রাল পালসি হতে পারে, ডাউন সিনড্রোম হতে পারে, কোনো হরমোনের কারণ যেমন কনজেনিটাল হাইপোথাইরিজম, থাইরয়েডের সমস্যা থাকলে এরকম কথা বলে। আবার ব্রেনের সমস্যা নাই, কথাও কানেও শুনে, কথাও বলতে চায়, কিন্তু কথা মুখ দিয়ে যখন আসবে, আমাদের কথা বলতে গেলে জিহ্বাটা নড়ে। এই জিহ্বাটা যদি টাই বলে, জিহ্বাটা নিচের দিকে লাগানো যদি থাকে, তাও বাচ্চা কথা নাও বলতে পারে বা কথা দেরিতে বলতে পারে, অথবা তালু কাটা থাকলেও বাচ্চা কথা নাও বলতে পারে বা দেরিতে কথা। সেই কারণে অ্যাট ফার্স্টে ডাক্তার আইডেন্টিফাই করবে কোথায় কোনো অসুবিধা আছে কিনা। অ্যাট ফার্স্ট এই ডাক্তারের আইডেন্টিফিকেশনের পাশাপাশি ডাক্তার সাহেব ওইটার চিকিৎসা করবে, এবং চিকিৎসা করার পাশাপাশি যদি বাচ্চা দেরিতে কথা বলতে চায় বা দেরি হচ্ছে কথা বলতে, তখন এইসব মেডিকেল কন্ডিশনকে সাবসাইড করার পরে তারপরে স্পিচ থেরাপি দিতে হবে। স্পিচ থেরাপি দিলে কি দেরিতে কথা বলার সমস্যাটা দূর করা যায়? হ্যাঁ, স্পিচ থেরাপি দিলে দেরিতে কথা বলার সমস্যাটা অনেকাংশে দূর হতে পারে যদি মেডিকেল কোনো কন্ডিশন। এখন বাচ্চার হাইপোথাইরিজম আছে, থাইরয়েডের সমস্যা আছে, তাহলে এই থাইরয়েডের সমস্যাটা ওষুধ দিয়ে দূর করতে হবে, ওষুধের মাধ্যমে এটাকে ঠিক করতে হবে। এবং পাশাপাশি যেমন অটিজমের কথা বলি, যদি অটিজমে একটা বাচ্চার অনেক বেশি হাইপার অ্যাক্টিভিটি থাকে, মনোযোগ না থাকে, অস্থিরতা থাকে, সেগুলোকে দূর করার পরে যদি স্পিচ থেরাপি দাও সেটাও উন্নতি হবে। আবার যদি সেরেব্রাল পালসি থাকে, সেরেব্রাল পালসির ব্রেনের মধ্যে অসুবিধা থাকে, ব্রেনের মধ্যে কিছু ব্রেনে একটু ইনজুরি থাকে, ড্যামেজ থাকে, সেটাতে কোনো ওষুধ লাগলে, খিঁচুনি হলে যদি ওষুধ লাগে, ওষুধ দিয়ে খিঁচুনিটা বন্ধ করে স্পিচ থেরাপি দিলে ইমপ্রুভ করবে। সেই জন্য অ্যাট ফার্স্টে ডাক্তার আইডেন্টিফাই করবে হোয়াট আর দ্য আন্ডারলাইং এটিওলজি অথবা কজ, সেটা মিনিমাইজ করার পরে, সেটা ট্রিটমেন্ট করার পরে স্পিচ থেরাপি দিলে অনেকাংশ উন্নতি। আচ্ছা, আপনি জানেন যে এখনকার শিশুরা অনেক বেশি স্ক্রিন আসক্ত, ডিভাইসে অনেকটা সময় কাটায়, এটাও কি কথা দেরিতে বলার একটা কারণ? আমরা যদি চিকিৎসকের কোনো শিশু বিশেষজ্ঞ রোগের চিকিৎসকের কাছে যদি যান, আপনি দেখবেন যে উনি আইডেন্টিফাই করবে কোনো অসুবিধা আছে কিনা। যদি অসুবিধা না থাকে, তারপরও দেখছি বাচ্চা কথা বলছে না, তাহলে বুঝতে হবে যে এর পরিবেশগত কোনো অসুবিধা আছে। সেই পরিবেশগত অসুবিধার মধ্যে একটা বাচ্চা কি অনেক বেশি টিভি, মোবাইল, স্ক্রিন ইউজ করছে অনেক বেশি, নাকি এই বাচ্চাকে মা বাবা সময় কম দিচ্ছে, অথবা এই বাচ্চাটার কোনো বাবা মাও দেরিতে কথা বলছিল, সেই কারণে কথা, মানে এটা কনস্টিটিউশনাল এরকম স্পিচ ডিলে থাকতে পারে, যে বাবা মা দেরিতে কথা বললেও অনেক সময় বাচ্চার এরকম দেরি হইতে পারে, জেনেটিক কজ। তো এইগুলো আইডেন্টিফাই করবে। এটা করার পরেও দেখার পরে যে না, স্ক্রিন ইউজটাই বেশি, মোবাইলটা বেশি ইউজ করছে,
টিভি দেখছে, এবং টিভি মোবাইলের মধ্যে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ থাকে, জি অনেকগুলো বাংলা, ইংলিশ, হিন্দি, অনেকগুলো ল্যাঙ্গুয়েজ থাকে। তো মাল্টিপল ল্যাঙ্গুয়েজেও আমরা দেখছি যে বাচ্চার কথা বলতে দেরি করে, যে শিশুর যেভাবে করে ব্রেনের বিকাশ অথবা স্পিচের কথার বিকাশটা হওয়ার কথা ছিল সেটা হয় না, যদি অনেক বেশি স্ক্রিন ইউজ করে, অনেক বেশি এরকম ল্যাঙ্গুয়েজ ইউজ করে। আপনি জানেন যে প্রথম 3 বছর বয়সে একটা বাচ্চা যে স্থানে থাকে সেই স্থানের ল্যাঙ্গুয়েজটা আসে, সেই মায়ের ল্যাঙ্গুয়েজটা আসে। কিন্তু কোনো কারণে যদি মায়ের কাছ থেকে কথাগুলো না এসে মোবাইলের কাছ থেকে অথবা টিভি স্ক্রিন থেকে কথা আসে, তখন কথাগুলা স্বাভাবিক কথা থাকে না, সেই কথাগুলো হিজিবিজি কথা হয়ে যায়। কারণ কথাগুলো আসে মায়ের কাছ থেকে শুনতে শুনতে, মায়ের কাছ থেকে দেখতে দেখতে, তার এক্সপিরিয়েন্স থেকে এই বাচ্চার কথা আসে। মায়ের বাড়ি যে এলাকায়, সেই এলাকার ল্যাঙ্গুয়েজটা আসে। আচ্ছা আপনি দেখছেন আমার এলাকার ভাষায় কিন্তু আমার মধ্যে চলে আসে। তো সেটা আসছে কোত্থেকে? মায়ের কাছ থেকে, আশেপাশে সারাউন্ডিংস থেকে। একটা বাচ্চার ডেভেলপমেন্ট ডিপেন্ড করে হচ্ছে যে ইন্টারাকশন বিটুইন নেচার আর নার্চার, মানে প্রকৃতি এবং পরিবেশের সাথে বাচ্চার যে ইন্টারাকশন, সেই ইন্টারাকশন থেকে একটা বাচ্চার ডেভেলপমেন্ট হয়, কথার বিকাশ হয়। তো সেই বিকাশটা না হয়ে যদি এই মোবাইল, টিভি এবং ওইতে বাচ্চা আসক্ত থাকে, তাইলে মোবাইলটা কথা বললেও বাচ্চা আর কথা বলে না। এটা তো ওয়ান ওয়ে কমিউনিকেশন, জি যে মোবাইল থেকে কথা আসে, বাচ্চার কথা নাই। তো যে কথাটা মোবাইল থেকে আসছে সেই কথাগুলো স্বাভাবিক কথা না। দেখবেন যে অনেক বাচ্চাই কথা বলছে কিন্তু কথাগুলো মিনিংফুল না, যে কথাগুলো বলা দরকার সেগুলো বলছে না। ইন এডিশন এই ধরনের মোবাইল স্ক্রিন অথবা টিভির স্ক্রিন থেকে যে কথাগুলো আসে, সেই কথাগুলোর পাশাপাশি বাচ্চার ব্রেনের মধ্যে ডেভেলপমেন্টে হ্যাম্পার করে, এটা ক্লিয়ার যে তার ডেভেলপমেন্টে হ্যাম্পার করার জন্য তার জন্য আচরণেও কোনো অসুবিধা হতে পারে। আচরণটাও স্বাভাবিক থাকে না। কথা বলতে যেমন অসুবিধা, আচরণেও অসুবিধা থাকে। তো শিশুকে মোবাইল আসলে কোন বয়সে দেওয়া যায়, মানে একেবারে না দিয়ে তো থাকা যায় না। আচ্ছা, এটাও ঠিক যে এখন আমাদের দেশে এমন একটা অবস্থা দাঁড়াইছে যে বাচ্চারা মোবাইলটা সব জায়গায় দেখছে, তো বাচ্চার হাতে নিয়ে নেয়। মায়েদেরও খুব বেশি করার থাকে না, মোবাইলটা দেখতেই চায়। আর একবার এটা এমন একটা জিনিস, এই মোবাইল এমন একটা জিনিস যে আপনি হাতে পেলেও কিন্তু আপনি অনেকক্ষণ ধরে আপনি আসক্তি তৈরি হয়। তো মোবাইলটা কোন বয়সে দেওয়া উচিত? আমি যদি বলি যে আগে যখন মোবাইল ছিল না, 2000 সালের আগে যখন মোবাইল ছিল না, তখন কিভাবে আমরা চলতাম সেভাবেই চলা উচিত বাচ্চাদের ক্ষেত্রে। যে মোবাইল ছাড়াই আমরা খেয়েছি, মোবাইল ছাড়াই আমরা অনেক কিছু শিখছি। আমার মনে হয় যে মোবাইলটা খাওয়ার সময় না ইউজ করলে ভালো, এই কারণে যে প্রথম 3 বছরের শিশুর যখন বিকাশ হয়, এই বিকাশের সময়টাতে মোবাইলটা না দেওয়াটা খুব বেশি ভালো। কারণ হচ্ছে ওয়ার্ল্ডে আমেরিকান একাডেমি অফ সাইকিয়াট্রি ওরা একটা নির্দেশনা দিয়েছেন মোবাইলের ব্যাপারে শিশুর বিকাশের ক্ষেত্রে। ওরা বলছে প্রথম 3 বছর বয়স পর্যন্ত শিশুর বিকাশের মেইন টাইম যেটা, সেই সময়টাতে শিশুর মোবাইলটা সম্পূর্ণরূপে না দেওয়া উচিত। এবং 3 বছর থেকে 5 বছরেও শিশুর বিকাশ ঘটে কিন্তু পরিমাণে কম। ওই সময়ে 1 ঘন্টা দেওয়া যেতে পারে যদি শিক্ষার কাজে, শিক্ষামূলক কোনো প্রোগ্রামে বা লেখাপড়ার কোনো কাজে দেওয়া যেতে পারে, 1 ঘন্টার বেশি না। কারণ ওই সময়টা শিশুর বিকাশ কম হয়। প্রথম 3 বছরের শিশুর বিকাশ ম্যাক্সিমাম, এই সময়টায় মোবাইলটা সম্পূর্ণরূপেই না দেওয়া উচিত। এবং মোবাইলের পাশাপাশি তারা বলছে বেডরুমে, যে সমস্ত বাসায় ছোট বাচ্চা 3 বছরের নিচে বয়স, তাদের বেডরুম থেকে টিভি সরায় ফেলতে বলছে তারা। আচ্ছা, টিভি মোবাইল, তাইলে বোঝা যাচ্ছে যে টিভি এবং মোবাইল স্ক্রিন এইটা বাচ্চাদের ব্রেনের বিকাশে হ্যাম্পার করছে। এই কারণে এই নির্দেশনা, মানে 3 বছরের আগে কোনোভাবে মোবাইল দেওয়া যাবে না, উচিত না। এটা তো বাবা মা এটা এখন কঠিন। আমি যখনই বলবো যে মোবাইল দিয়েন না, তাহলে খাওয়াবো কি করে বাচ্চাকে খেতে দিব? মানে বাচ্চা খাওয়ানোটা খুবই কষ্ট হয়ে গেছে। কারণ একসময় আমাদের সময় যখন মোবাইল ছিল না তখন তো আমরা খেয়েছি, কিন্তু এখন আসলে এটা মোবাইল সামনে রেখে এটা খুব কঠিন, মায়েদের জন্য খুব কষ্ট হয়ে যায়। তো আর মোবাইলে খেতে বাচ্চাদের খুব ইজি হয়ে যায়, প্রসিডিওরটা ইজি, বাচ্চা মোবাইল দেখবে মা খাও না, এটা করাই যাবে না, এই সিস্টেমটা করাই যাবে না। মোবাইল না দেখে বাচ্চাকে একটু সময় দিয়ে বাচ্চাকে, তবে খাওয়ানো বাচ্চাদের কঠিন, তো এই জন্য বাচ্চাকে সময় দিয়ে খাওয়াইতে হয়। এই বাচ্চার খাওয়ানোর জন্য অন্তত হাফ অ্যান আওয়ার রাখা উচিত। না হলে কিন্তু এই অল্প সময়ের মধ্যে আমরা অনেক বেশি ব্যস্ত হয়ে গেছি, তো
যার ফলে আমাদের হয় কি যে তাড়াতাড়ি মোবাইল দিয়ে খাওয়াই ফেলতে সুবিধা হয়। বাচ্চার আমি মনে করি বাচ্চার খাওয়ানোর চাইতেও এটা খুব জরুরি যে বাচ্চার কথাটা যদি না আসে সেই জন্য মোবাইলটা বাদ দেওয়া উচিত প্রথম 3 বছরে। আচ্ছা, শুধু তো কথা না, বিকাশটাও তো ব্রেনের জড়িত। বিকাশ বললাম যে আচরণে অসুবিধা করে, কথাতে অসুবিধা করে, আচরণে অসুবিধা করে, বুদ্ধিজ্ঞান স্বাভাবিক থাকে কিন্তু মনোযোগ থাকে না, কনসেন্ট্রেশন একেবারেই থাকে না বাচ্চার। স্যার আপনি বললেন যে 3 বছর পর্যন্ত বিকাশ হয়, তো শিশুকে স্কুলে দিবে কখন? হ্যাঁ, স্কুলে দেওয়ার ব্যাপারটা হচ্ছে যে আপনি জানেন যে বাংলাদেশে আমরা যে আমাদের যে বাংলা মিডিয়াম স্কুলে তো 5 বছরের পরেই দেওয়া হয়, কিন্তু ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর একটু সিস্টেমটা মনে হয় আলাদা। সেটা দেখবেন যে 2 বছর 11 মাসের পরে স্কুলে দেওয়া হয়। এই স্কুলে দেওয়ার কারণ হচ্ছে যে 2 বছর 11 মাসের পরে বাচ্চার মধ্যে একটা রাইমস বলতে শিখে। ওই যে বললাম যে 3টা ওয়ার্ডকে একসাথে করে একটা বড় সেন্টেন্স তৈরি করতে পারে। একটা সেন্টেন্স তৈরি করা যখন শিখে তখন একটা শিশু প্লে গ্রুপে যাবে। প্লে গ্রুপে 3 বছরের পরে প্লে গ্রুপে যাবে, প্লে গ্রুপে যায় প্লে করবে, রাইমস শিখবে, কিন্তু পড়বে না। নার্সারিতে যে এই রাইম শিখবে, বিভিন্ন কিছু তৈরি করবে, কিন্তু পড়বে না। কেজি 1, কেজি 2 এবং ফাইনালি স্ট্যান্ডার্ড 1, 6-7 বছর। আর বাংলা মিডিয়ামে সরাসরি আমাদের এইগুলো নাই, কিন্তু সরাসরি স্কুলে দেয়। কিন্তু অসুবিধা দাঁড়ায় তখন যদি কোনো স্কুলে এরকম করে যে 5 বছরে স্কুলে যাওয়ার পরেই তাকে অনেক বেশি বই পড়ানো শুরু করলো, সেটা একটু অসুবিধা হয়ে যায়। তো 5 বছরের সময় স্কুলে দিলে তো ভালোই, আমাদের দেশে স্কুলে দেয়। আচ্ছা, তো 3 বছরের স্কুলে দিলেও কোনো সমস্যা নেই যদি পড়াশোনা না করে? 3 বছরে যদি স্কুলে দেয় খুবই ভালো, কিন্তু সেইটা প্লে গ্রুপ হবে। প্লে গ্রুপে প্লে করবে, বই না। আচ্ছা, শিশুদের আপনারা বলেন যে অনেকগুলো শিশুর আশেপাশে রাখলে ভালো, এটা এই বিষয়ে আমাদের একটু বলবেন। খুবই ভালো। যে আমরা যখন গ্রামে আমরা বড় হয়েছিলাম তখন দেখছিলাম যে সব বাচ্চা একটা বাচ্চার সাথে খেলে। তো এই যে বাচ্চার সাথে আমি বলছিলাম কিছুক্ষণ আগে, চাইল্ডের ডেভেলপমেন্ট হয় হচ্ছে ইন্টারাকশন বিটুইন নেচার অ্যান্ড নার্চার। প্রকৃতি এবং পরিবেশের সাথে বাবা মার সাথে ইন্টারাকশনের ফলে বাচ্চার ডেভেলপমেন্ট হয়, কথার বিকাশ হয়। এই যে প্রকৃতি আর পরিবেশই তো বাচ্চা, অন্য বাচ্চাদের সাথে মিশবে, সে দেখবে সব। শিশু শিখে দেখতে দেখতে, খেলতে খেলতে, শুনতে শুনতে। এই বাচ্চাদের সাথে খেলবে, দেখবে, তাদের কাছ থেকে কথা আসবে। একটা বাচ্চার কাছ থেকে, মায়ের কাছ থেকে, বাবার কাছ থেকে, পরিবেশের কাছ থেকে তার এটিকেট শিখবে, তার আচরণ কিভাবে হবে সেটা শিখবে, সব তো ওখান থেকেই শিখবে। নাও ডেজ তো এটা থেকে আমরা সরে আসছি। আমাদের তো আসলে খুব বেশি করার থাকে না। আমরা যখন টাউনে থাকি তখন ছোট্ট একটা ঘরের মধ্যে থাকি, তখন আমাদের মানুষ থাকে না, বাবা মাই অনলি থাকে। সেক্ষেত্রে বাচ্চাকে অনেক সময় আমরা বিভিন্ন মোবাইল টিভির সাথে দিই, কিন্তু আসলে ছিল হচ্ছে মাটিতে থাকবে, খেলবে মাটিতে এবং অন্য বাচ্চাদের সাথে খেলবে, প্রকৃতি পরিবেশের মধ্যে। কিন্তু বাস্তবতা তো আলাদা। এই শিশুদের জন্য আসলে কি করা উচিত স্যার, যারা শুধু বাবা মার সঙ্গেই থাকছে? হ্যাঁ, এই শিশুদের জন্য যেটা স্কুলে সময় দিবে বাচ্চা, কিন্তু আর বাবা মা কোয়ালিটি টাইম দিবে। আচ্ছা, বাবা মা আমরা আমাদের অনেক ব্যস্ততার মধ্যেও বাচ্চার সাথে কোয়ালিটি টাইম, খেলা করবে, ছবি আঁকবে, গল্প করবে। সবচেয়ে বড় হচ্ছে গল্প করবে। আজকালকে আমরা গল্প করতে, আপনি 3 থেকে 5 বছরের একটা শিশু যখন বাচ্চা গ্রামে বড় হচ্ছিল তখন মায়ের কাছে রাতের বেলা শুয়ে গল্প শুনতো আগে, এখন সেটা গল্পও শুনে না। এই গল্প শুনলেও কিন্তু বাচ্চার মধ্যে এই যে চিন্তা চেতনার ইয়েটা বাড়ে, স্পেকট্রামটা বাড়ে, তো এটাও তো শুনে না। যার ফলে বাচ্চা এইগুলোর সাথে কোনো কানেকশনই নাই। তবে গল্প করা, সোশ্যাল স্টোরি, গ্রামগঞ্জে যা ঘটে সেগুলো নিয়ে গল্প করবে মা বাবা বাচ্চার সাথে, তাইলে ওই সময়টাই বাচ্চা মোবাইল থেকে দূরে থাকবে। তাহলে বাচ্চাকে সময় দিবে, খেলা করবে, ছবি আঁকবে, বই পড়বে, গল্প করবে, এগুলো করবে বাচ্চার সাথে। কোয়ালিটি টাইম দিতে হবে। বাবা মা চাকরি বাকরি সব করবে, এর মধ্যে কিছু টাইম বাচ্চার জন্য রাখবে। আর খাওয়ার সময়টা তো এগুলো গল্প করতে করতে খাবে, কিন্তু খাওয়ার সময় মোবাইল না, বন্ধ করতে হবে। স্যার, আমরা দেরিতে কথা বলার সমস্যা নিয়ে কথা বলছিলাম। তো কারো যদি দেরিতে কথা বলে শিশু, পরবর্তীতে ঠিক হয়ে যায়, আর এটা কি দীর্ঘমেয়াদী কোনো বিকাশে সমস্যা করে? হ্যাঁ, দেরিতে কথা বলা শেখার পর, হ্যাঁ, দেরিতে কথা বলার আগে দেখতে হবে, আইডেন্টিফাই করতে হবে। বলছি আপনাকে যে আইডেন্টিফাই করতে হবে কোনো ডিজিজ, কোনো মেডিকেল কন্ডিশন আছে কিনা। যদি মেডিকেল কন্ডিশন না থাকে তাহলে বাচ্চাকে স্পিচ থেরাপি দিবে। তবে একটা ব্যাপার হচ্ছে, কথাটা প্রথম 2 বছরেই যখন দেখলাম যে কথাগুলো আসছে কম,
3 বছরের মধ্যেই সব ইন্টারভেনশন মিনস যদি কোনো মেডিকেল কন্ডিশন থাকে সেটা, এবং যদি কোনো বাচ্চার কথা এমনিতেই কথা না বলে সেক্ষেত্রে স্পিচ থেরাপি, এবং যে পরিবেশটা তার কথা বলতে বাধা ছিল সেই পরিবেশটাকে দূর করা, মোবাইল বন্ধ করা, রাতে ঘুমটা স্বাভাবিক করা, তারপরে যেগুলো স্ক্রিন ইউজ ছিল, টিভিতে ছিল, ওইগুলো বন্ধ করা, এগুলো করলে উন্নতি হবে। তবে বয়স অনেক বেশি হয়ে গেলে, ব্রেনের বিকাশ যে প্রথম 5 বছর হয়, বিকাশের টাইম পার হয়ে গেলে অনেক ব্যবস্থা নিলে কথাগুলো অনেকটা স্বাভাবিক হয় না। আচ্ছা, আপনারা তো অনেক শিশুই পান যে কথা বলে না, তারা আসলে কোন সময় আসে আপনাদের কাছে? হ্যাঁ, বললাম যে অনেক মা যারা ওয়েল কনসার্ন তারা তো আগেই চলে আসে, তবে সব মাদেরকে 3 বছরের মধ্যে, ফার্স্ট 3 ইয়ার্সের মধ্যে বাচ্চা যদি কথা না আসে তাহলে অবশ্যই শিশুকে অ্যাট ফার্স্টে শিশু রোগ বিশেষজ্ঞ, তারপরে লোকাল কোনো স্পিচ থেরাপিস্ট, ওদের সাথে কথা বলা উচিত, ডাক্তারকে দেখানো উচিত, অথবা নাক কান গলা বিশেষজ্ঞ যারা আছেন, যে কানে তার কোনো অসুবিধা হচ্ছে কিনা শুনতে, অথবা মুখে জিহ্বাটা আটকায় আছে কিনা, এগুলো দেখা উচিত। ডাক্তার দিয়ে এটা ক্লিয়ার করে তারপরে আরো কোনো ব্যবস্থা, স্পিচ থেরাপি বা আরো কোনো ব্যবস্থা নেওয়া উচিত। আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে আসছি, আপনার যদি অভিভাবকদের উদ্দেশ্যে কিছু বলার থাকে। প্রথম কথা হচ্ছে অভিভাবকদের উদ্দেশ্যে, প্রথম 3 বছরের মধ্যে আমি আপনাকে বলছি, 3 বছরের মধ্যে কোনো বাচ্চা যদি কথা বলতে দেরি হচ্ছে মনে হয়, তাহলে অবশ্যই কোনো ইনস্টিটিউট, আমাদের একটা ইনস্টিটিউট ইপনা, ইনস্টিটিউট অফ পেডিয়াট্রিক নিউরো ডিজঅর্ডার অটিজম, এই সমস্ত জায়গা, শিশু বিকাশ কেন্দ্র, এগুলোতে যাওয়া উচিত, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে খাওয়ার সময়টা মোবাইল দিবে না, খাওয়ার সময়টা মোবাইলটা বাদ দিয়ে অন্য কোনো মিনিংফুল কোনো অ্যাক্টিভিটিসে যাবে, যে অ্যাক্টিভিটিসের মধ্যে আগের দিনে আমরা ছোটবেলায় গ্রামে দেখছি এটা, যে মা খাওয়াইতে খাওয়াইতে মা হাঁটছে, তার সাথে দৌড়াদৌড়ি করছে, তারপর খাওয়াইতে হয়। সেই জন্যে মা খাবার খাওয়ানোর জন্য বাচ্চার জন্য আলাদা টাইম রাখবে। আমাদের অনেক ব্যস্ততা, সবাই অনেক ব্যস্ত, আমরা আমাদের ছেলে মেয়েদেরকে মিনিংফুল টাইম দেওয়ার জন্য আমরা এই চাকরি বাকরির পাশাপাশি আমাদের ব্যস্ততার মাঝ থেকেও সময় খুঁজে বের করে নিতে হবে। আচ্ছা, এটুকু। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। এই ছিল জিএমআই গ্রুপ প্রেজেন্টস টিবিএস ভালো থাকুন। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।